PP form of verb. V4, I would like to say regarding V plus ing, this is V4, and 2 plus verb, this is V5. So today's lesson target is to deal with where to use V1. So V1 is my target to teach where to use V1. My dear students, V1 means the base form of verb. Base form of verb, base form of verb means nothing added. So the matter is that this is present indefinite tense. So we have to use V1 in present indefinite tense. So my dear students, we have to know what is tense. So you know tense is the verb and time, or time plus verb. So whatever we do, we are to follow a time. Time is always connected with verb. So whenever we speak something, we connect our time. Our work is connected with time. The matter is that in our examination, we get this form SVO sometimes, or we get some extensions. Matter is that verb, this is the place of verb. You know, subject may be the noun, maybe the pronoun, subject may be the noun phrase, noun clause. That's a very long discussion. Noun or pronoun may be the subject. So verb 1 we would like to discuss, and there may be the time like always, sometimes, at times, usually, normally, often, very often. My dear students, we are to mark this kind of time markers, this kind of adverbs which may be mentioned in the sentence or may not be mentioned in the sentence. So if it is mentioned, usually is mentioned, if it is mentioned, normally is mentioned, or very often is mentioned, we are to use V1. V1. Suppose he usually comes late. সে সাধারণত দেরি করে আসে। হি ইউজুয়ালি কামস লেট। এখানে যদি আমরা চিন্তা করি, এখানে কোন টেন্স ব্যবহার করলাম? এখানে আমরা V1 ইউজ করলাম এবং সাথে এস বাই এস যুক্ত করলাম, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে, তাই আমরা V1 ব্যবহার করার ক্ষেত্রে এস বাই এস যুক্ত করলাম। আর এখানে টেন্স মার্কিং ওয়ার্ড আছে ইউজুয়ালি। এটা সাধারণত যদি কারো দৈনন্দিন কর্মকাণ্ড, নিত্যদিনের ঘটনা প্রকাশ করা হয়, যেটা তার অভ্যাস, যেটা তার নিয়মিত করে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়াও কখনো কখনো এই ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, সামটাইমস এটা কিন্তু পাস্ট প্রেক্ষাপটেও থাকতে পারে। যদি পাস্ট প্রেক্ষাপটে থাকে তাহলে কিন্তু সেখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করার সুযোগটা থাকছে না। যেমন দেয়ার ওয়াজ এ শেফার্ড or cowboy in a village. He always told lie. He always told lie. He every day shouted saying tigers, tiger, tiger. So always কথাটা থাকার পরেও আমরা কিন্তু সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার না করে পাস্ট টেন্স ব্যবহার করলাম, কারণ অলওয়েজ, নর্মালি, অকেশনালি, সামটাইমস এই কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলেই সেখানে আমরা খুঁজে নেব যে বিষয়টি তার দৈনন্দিন কর্মকাণ্ড কিনা, আর সেটা বর্তমান প্রেক্ষাপটকে কানেক্ট করে কিনা। যদি বর্তমান প্রেক্ষাপটকে কানেক্ট করে তাহলে সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ব্যবহার করতে পারব। এছাড়াও আমাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য করা দরকার, যে আমরা জানি সবসময় ভার্বের
সবসময় কিন্তু ইউজুয়ালি নর্মালি অকেশনালি বিষয়টি থাকবে না। সেক্ষেত্রে আমরা সাহায্য নেব মিনিংয়ের। যদি সেন্টেন্সের মিনিংটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ তো জানো তোমরা সবাই যে যা কিছু চিরকাল হয়, চিরদিন হয়ে থাকে, সব সময় হয়, সেটা ইউনিভার্সাল ট্রুথ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা এভরিডে কথাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ইউনিভার্সাল ট্রুথ, সিজনাল ট্রুথ, অ্যারিথমেটিক্যাল ট্রুথ মানে গাণিতিক সত্য ঘটনা, যেমন 2 and 2 makes 4। তারপর জিওগ্রাফিক্যাল বা সিচুয়েশনাল ট্রুথ, বন্ধুরা তোমাদেরকে জিওগ্রাফিক্যাল অ্যান্ড সিচুয়েশনাল ট্রুথ এটা আমরা যদি বলতে চাই তাহলে বলা যায় ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। সো ইন দিস ওয়ে আমরা স্ট্যান্ড ওয়ার্ডটাকে সেট করে দেব, কারণ এটা জিওগ্রাফিক্যাল ট্রুথ। তাছাড়াও যে কাজগুলো হয়ে আসছে, যেমন আমরা যদি বলি সায়েন্টিফিক ট্রুথ, আরও একটা বিষয় আছে যেটা বৈজ্ঞানিকভাবে সত্য। সায়েন্টিফিক ট্রুথ যেমন আমরা যদি বলি আইস ফ্লোটস অন ওয়াটার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা সায়েন্টিফিক্যালি একটা ট্রুথ বাক্য পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু আমরা অলওয়েজ নর্মালি সামটাইমস অকেশনালি বিষয়টি পেলাম না, কিন্তু তবুও সেখানে ঘটনাটি সবসময় ঘটে, এটা নিয়ম বিরুদ্ধ কাজ নয়। এটা সে কারণে সায়েন্টিফিক্যালি ট্রুথ বিধায় আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। সো এটা গেল আমাদের নিয়মের কথা। আরও নিয়মের কথা অনুযায়ী আমরা আরও কিছু এক্সেপশনাল কথা তোমাদের জন্য একটু আপার লেভেলের কথাবার্তা বলতে চাই, সে বিষয়টি একটু লক্ষ্য করো। So my dear students, there are some sectors, there are some position where to use V1. Let us see. Do plus V1, do not অথবা does not plus V1, did not plus V1, let plus V1, let not plus V1, had better plus V1. My dear students, এই had better বিষয়টিকে মনে রাখবে। এই ধরনের মডাল অক্সিলারি ভার্ব যতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে, সব অক্সিলারি ভার্ব যেখানে থাকবে সেখানে আমরা V1 ব্যবহার করব। মডাল অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি? মডাল অক্সিলারি ভার্ব বলতে আমরা ক্যান, কুড, শ্যাল, শুড এই ওয়ার্ডগুলোকে বুঝি। মডাল অক্সিলারি ভার্ব বলতে আমরা সেই ভার্বগুলোকে বুঝি সাধারণত যেগুলো স্পেশাল অ্যাটিটিউড প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। যেমন ধরো ক্যান ওয়ার্ডটি আমরা ব্যবহার করে থাকি আমার সক্ষমতা প্রকাশ করার জন্য। আই ক্যান রাইট, আই ক্যান রিড। এই যে ক্যান মানে পারি বা পারে, হি ক্যান রিড, হি ক্যান রাইট, ইন দিস ওয়ে ক্যান মানে হচ্ছে পারে। ঠিক একই কথা হি মে কাম টুডে, সে আসতে পারে আজ। এই যে মে এবং ক্যান এই কথাটার মানে কিন্তু পারে, দুটিরই পারে বোঝাচ্ছে, কিন্তু ক্যান যখন ব্যবহার করি তখন সেখানে আমরা অ্যাবিলিটি প্রকাশ করছি। ঠিক একইভাবে যখন আমরা মে ইউজ করি তখন সেখানে আমরা প্রবাবিলিটি প্রকাশ করছি। সো স্পেশাল অ্যাটিটিউড প্রকাশ করার জন্য আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। বিশেষ করে এই হ্যাড বেটারটির উল্লেখযোগ্য। হ্যাড বেটার একটি মডাল অক্সিলারি ভার্ব যেটা কিনা আমরা ব্যবহার করি কারো কোনো কিছু করা উচিত শুড অর্থে আমরা সাজেশন দেওয়ার জন্য পোলাইটলি আমরা একটা হ্যাড বেটার ইউজ করে থাকি। হ্যাড বেটার পরে V1 আমরা ইউজ করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টি তোমাদেরকে মাথায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমরা কিছু এক্সেপশনাল লেভেলে আরেকটু কথা বলতে চাই। যেমন আমরা ভার্বগুলোকে নাও যদি থাকে কোনো সেন্টেন্সে, অ্যাট প্রেজেন্ট যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে, তাহলে অ্যাট দিস মোমেন্ট যদি থেকে থাকে, তাহলে আমরা কি করি? তাহলে আমরা সেখানে ভার্বটাকে কন্টিনিউয়াস টেন্স করে দেই।
যেমন ধরো আই সি এ বার্ড নাও। সো স্বাভাবিকভাবে আমরা কিন্তু ধরে নিলাম নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত আই অ্যাম সিইং এ বার্ড নাও। কিন্তু এটা যদি করে থাকি তাহলে সেন্টেন্সটা কিন্তু আমার রং হবে, ভালো হবে না, কেটে দিলাম, এটা হলো না। তাহলে আমার উত্তরটা হবে, রাইট আনসার হবে, কারেক্ট আনসার যেটা হবে, কারেক্ট হবে সি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সি এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার যে স্যার এখানে নাও থাকার পরেও কেন সি হলো, কেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করলাম, এটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে আরেকটা বিষয়। সেটি হচ্ছে আমাদের ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব হিসেবে এবং স্টেট ভার্ব হিসেবে ভাগ করে থাকি। স্টেট ভার্ব, অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্ব। স্টেট ভার্ব বলতে আমরা ভার্বস অফ মাইন্ড, যেমন মনে মনে যে কাজগুলো হয়, ফিল, থিঙ্ক, লাভ, লাইক, এগুলোকে ভার্বস অফ ইমোশনও বলে থাকি। ভার্বস অফ সেন্স আছে, ভার্বস অফ সেন্স, যেমন আমরা বললাম আই সি এ বার্ড, আই ওয়াচ টেলিভিশন, আই অবজার্ভ দ্য ম্যাটার, আই নোটিস দ্য ম্যাটার। এইভাবে আমরা যদি ব্যবহার করি তাহলে ভার্বস অফ সেন্স। এরপরে আমাদের আছে ভার্বস অফ পজেশন। সো ভার্বস অফ পজেশন বলতে আমরা বুঝি কিছু ওয়ার্ড যেটা দ্বারা মানুষের পজেশন বা অবস্থানটাকে বোঝায় থাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা এক্সেপশনালি যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সে এই ভার্বস অফ মাইন্ড বা ভার্বস অফ সেন্স বা ভার্বস অফ পারসেপশন বা ভার্বস অফ পজেশন আছে, কিন্তু সেখানে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এই সময়গুলো আছে, তাহলে কিন্তু সেখানে আমরা একটু সজাগ হব যে আমরা সেখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। একটু এক্সেপশনাল কথা অবশ্যই আছে, সি ওয়ার্ডটা কিন্তু বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা বলি দ্য ডক্টর ইজ সিইং দ্য পালস, ইজ এ সিইং দ্য পালস, এখানে কিন্তু পালসটা সে বা তিনি দেখছেন না চোখ দিয়ে, তিনি কিন্তু ফিল করছেন। এই যে সি ওয়ার্ডটা যখন অন্য কোনো মিনিংয়ে ব্যবহার হয় তখন কিন্তু সেটা আমরা কন্টিনিউয়াসলি করতে পারি। যেমন আই অ্যাম সিইং হোয়াট ক্যান আই ডু, আমি দেখছি কি করা যায়, তাই এই দেখছি কথাটা কিন্তু চোখ দিয়ে দেখা বোঝাচ্ছে না, ফলে এখানে কিন্তু আমরা ব্যতিক্রম অর্থে সেখানে সিটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মে নিয়ে এসেছি। আরেকটু কথা বলে শেষ করতে চাই। জানি যে তোমাদের অনলাইনে ক্লাস করতে অনেক সময় এবং নেটের ব্যাপার থাকে, তাই তোমাদের জন্য ক্যাচিং পয়েন্টসগুলো বা ম্যাগনেটিক পয়েন্টসগুলো নিয়ে কথা বলছি আজ। আরেকটি বিষয় লক্ষ্য করো, টুমরো বা নেক্সট মান্থ। সো টুমরো বা নেক্সট মান্থ এই কথাগুলো যখন থাকে স্বাভাবিকভাবে আমাদের মাথায় কিন্তু নক করে আমরা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার ফর্ম নিয়ে আসবো। মনে রাখবে বন্ধুরা, টুমরো বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার এই বিষয়টা থাকলেই যে সেখানে ফিউচার ইনডিফিনিট টেন্স বা উইল ব্যবহার করবে এটা কিন্তু নয়। মনে রাখবে কিছু কিছু বিষয় আছে প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করা যায়, যদিও সেখানে এই ফর্মগুলো, এই ওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি। তাহলে সেটা কোন জায়গায়? অবশ্যই প্রশ্ন যাচ্ছে যে আমরা ব্যতিক্রমভাবে কথাটা কিভাবে মনে রাখবো। হ্যাঁ, যদি কোনো কাজ আগামীতে হবে আমরা সেটা বোঝাতে চাই এবং সেটা যদি প্রিপারেশন কমপ্লিটেড অ্যাকশন হয়, যেমন আওয়ার এক্সামিনেশন বিগিনস নেক্সট ইয়ার, আমাদের পরীক্ষা শুরু হবে আগামী বছরে। এই যে নেক্সট ইয়ার বিগিনস বলেছি আমি, আওয়ার এক্সামিনেশন বিগিনস নেক্সট ইয়ার। তো আওয়ার এক্সামিনেশন বিগিনস নেক্সট ইয়ার, এই যে নেক্সট ইয়ার কথাটা বললাম আমরা কিন্তু সাধারণত বলে থাকতে পারি, ভুল করে থাকতে পারি যে আওয়ার এক্সামিনেশন উইল বিগিন নেক্সট মান্থ। এটা কিন্তু ভুল হবে, কারণ এটা প্রিপারেশন কমপ্লিটেড ফিউচার অ্যাকশন বা রুটিন ফিউচার হিসেবে আমরা ব্যবহার করব। যেমন আমি বলি আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, এটা না বলে, বা আই উইল গো টু ঢাকা টুমরো না বলে আমি বলতে পারি আই গো টু ঢাকা টুমরো। টুমরো থাকলে আমি সেখানে প্রিপারেশন কমপ্লিটেড ফিউচার অ্যাকশন হিসেবে আমি প্রিপারেশন নিয়ে ফেলেছি, সব কিছু কমপ্লিট, তাই আমি সেখানে টুমরো থাকা সত্ত্বেও ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সো লাস্ট পয়েন্ট নিয়ে একটু কথা বলে যাই। বন্ধুরা তোমরা মনে রাখবে যে সাবজাংটিভ নামে একটা মুড আছে, সাবজাংটিভ মোড অফ ভার্ব। এটি তোমাদের জন্য আজকে লাস্ট পয়েন্ট, সাবজাংটিভ মোড। আমরা জানি কখনো কখনো আমরা মানুষকে, অন্যকে সাজেস্ট করার জন্য সাবজাংটিভ মোডের সহযোগিতা নিতে পারি। যেমন আমরা বলি, এখানে লক্ষ্য করো, ইট ইজ mandatory that he
ব্র্যাকেটে দিব আমরা গিভ স্মোকিং, গিভ আপ স্মোকিং। তো এখন তোমরা মনে রাখতে পারো বা সাহায্যভাবে তোমরা কিন্তু দিবে, সবাই গিফটস দিবে। উত্তরটা দিবে কি গিফটস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস যুক্ত হয়ে যাবে, এটা কিন্তু আমরা দিয়ে থাকবো। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে কথাটা হলো, এটা যদি তুমি করো তাহলে ভুল হবে। এই যে এক্সেপশনাল কথাটা, এটা মাথায় রাখতে হবে। হির পরে ভার্বের সাথে এস যুক্ত না হয়ে উত্তরটা হবে শুধুমাত্র গিভ, তার মানে বেস ফ্রম। তাহলে আমরা লক্ষ্য করব, it is mandatory, it is obligatory, it is imperative, it is forbidden, it is prohibited। এই যে ওয়ার্ডগুলো বলা হলো এখানে, এটা থাকবে মেইন ক্লোজে, দ্যাট যুক্ত ক্লোজে। পরবর্তী অংশে আমরা কিন্তু শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসাবো, যদিও সেখানে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। একটু মনে রাখি, আর একটু যোগ করে দিতে চাই, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি নট গো দেয়ার। আমি একজন লোককে বললাম যে এটা খুব আবশ্যিক ব্যাপার যে সে বাইরে না যাবে, সে বাইরে যেন না যায়। তোমরা সাধারণত উত্তরটা করবে এরকম, ডাজ নট। সাধারণত সবাই ডাজ নট গো আউট, সবাই এটাই দিবে। কিন্তু ঘটনাটা হলো, মনে রাখবে এখানে ডাজ কথাটা কিন্তু দিবে না, যদিও আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসার কথা। এখানে মনে রাখবে সাবজাংটিভ মুডে ভার্বের সবসময় বেস ফর্মটা বসে, উত্তরটা হবে নট গো দেয়ার। সো এভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোতেও ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আরও কিছু কথা হয়তো বা বলা হবে। ততদিন পর্যন্ত তোমাদের সাথে এখানে ইতি জানছি। আশা করি আগামী কোনো একটা ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আমরা কথা বলবো। অনুরোধ থাকছে তোমাদেরকে সেফ থাকতে হবে, সবাই মিলে আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য শুভকামনা থাকছে, আর ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।